জাতীয় বাজেট দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি, দেশের সকল নাগরিকের একটি অধিকার। বাংলাদেশের সত্যিকারের উন্নয়নের জন্য প্রয়োজন প্রতিটি নাগরিক, জনগোষ্ঠী ও অঞ্চলের স্বতন্ত্র ও সম্মিলিত উন্নয়ন। এজন্য দরকার সুষম জাতীয় বিনিয়োগ পরিকল্পনা, যা হতে হবে প্রতিটি জাতিগোষ্ঠী ও অঞ্চলের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও চাহিদা নিরিখে ন্যায্য ও সামঞ্জস্যপূর্ণ। জাতীয় বাজেট একটি গুরুত্বপূর্ণ জনদলিল। নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত কর ও রাষ্ট্রীয় বা জনগণের মালিকানাধীন সম্পদের উপর ভিত্তি করে বাজেট প্রণয়ন করা হয়। সরকারের আয় ও ব্যয় দুটোই নানাভাবে আমাদের তথা নাগরিকদের অর্থনৈতিক ও সামাজিক জীবনকে প্রভাবিত করে। সে কারণেই গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকগণ জাতীয় বাজেটে তাদের চাহিদা ও মতামতের প্রতিফলন দেখতে চান, বাজেট প্রণয়নে অংশগ্রহণ করতে চান। এটা কেবল নাগরিকদের অধিকারই নয়, বরং অংশগ্রহণের বিষয়টি গণতন্ত্রের মৌল উপাদানও বটে। সংবিধানের মধ্যে পরিষ্কার করে লেখা যে বিকেন্দ্রীয়ায়িত শাসন হবে সংবিধানের ইউনিট, মানে শাসনের ইউনিট। তাহলে সব কিছুর মূলে যদি উন্নয়নকে আপনি ধরেন, তাহলে বিকেন্দ্রীয় আপনার ডিসেন্ট্রালাইজেশন যেটাকে বলা হয়, এটা করতেই হবে এবং সেইটার করতে হবে এবং সেটাকে অপারেশনালাইজ করার জন্য, কার্যকর করার জন্যে 1 বছরের দলিল হচ্ছে বাজেট। কিন্তু বাংলাদেশে বর্তমানে অত্যন্ত শক্তিশালী একটি কেন্দ্রীভূত সরকার রয়েছে। একটি গ্রামের রাস্তা বানাতে হলে বা একটি প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা বা শিক্ষার ব্যবস্থা করতে গেলে রাজধানীতে সিদ্ধান্ত নিতে হয়। শুধু তাই নয়, কেন্দ্রীয়ভাবে বাজেট বরাদ্দের ফলে স্থানীয় চাহিদা, তাদের সমস্যা ও দাবিগুলো থাকে উপেক্ষিত। আমাদের রংপুর অঞ্চলে, বৃহত্তর রংপুর অঞ্চলে একটা মঙ্গা আছে, বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর মাসে এখানে কাজের একটা সময় থাকে না। যে মানুষ কি চায়, মানুষের চা পাওয়াটা কি, এটা আমাদের জনগণের কাছ থেকে যদি উঠে আসে, তাহলে সত্যিকার অর্থে এই পরিকল্পনাগুলো রিয়েলিস্টিক হবে। তাহলে আমাদের এই পরিকল্পনাগুলো জাতীয়ভাবে বাজেটে প্রতিফলিত হবে এবং আমাদের যেটা মূল লক্ষ্য, দারিদ্র্য বিমোচন, সম্মিলিত উন্নয়ন এবং জাতীয় একটা উন্নয়ন, সেক্ষেত্রেগুলো সম্ভাবনা থাকবে যদি আমরা এই নিচ থেকে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা বাজেটটাকে প্রণয়ন করতে পারি। সরকার যারা প্রণয়ন করে বাজেট, তারা যদি ওই মাঠে যান, হাওর এলাকা কি, পাহাড়ি এলাকা কি, নদী ভরাট হলে কী সমস্যার সৃষ্টি হয়, বিভিন্ন দিনের তারা বাস্তবে দেখেন। হাওরের বর্ষায় কী অবস্থার সৃষ্টি হয়, দেওয়ার মধ্যে নৌকা পড়লে বা মানুষও বিপদে পড়লে কী করতে হয়, এই বাস্তব অবস্থা তো বুঝতে পারবে, তাহলে আপদকালীন সুযোগ নিতে পারবে। হাওর এলাকার জন্য যদি বাজেট করতে হয়, তাহলে ঢাকায় বসে বা ইভেন দেন সিলেটে বসাও সম্ভব না। এটা হাওর এলাকায় বসতে হবে, হাওর এলাকায় যেতে হবে এবং হাওরের যে মানুষ আছে তাদের অপিনিয়নটা, তাদের বেসিক নিডগুলা আইডেন্টিফাই কইরা তারপরে বাজেটটা হাওর এলাকার জন্য আলাদা বাজেট, হাওর এলাকাকে একটা আলাদা বিশেষ এলাকা ঘোষণা করে বাজেট প্রণয়ন করতে হবে। সুষম এবং সার্বজনীন উন্নয়নের পথে এটি একটি বড় বাধা। আর যে কারণেই সংবিধানে স্বীকৃত শক্তিশালী স্থানীয় সরকার এখন সময়ের দাবি। শক্তিশালী স্থানীয় সরকারের জন্য প্রয়োজন বাজেট বিকেন্দ্রীকরণ। আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে এই বিকেন্দ্রীকরণের অঙ্গীকার করে। বাজেট বিকেন্দ্রীকরণ করতে গেলে আমাদের কেন্দ্র এবং তৃণমূলের মধ্যে স্তরগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে। তো আমাদের সৌভাগ্যবশত স্তরগুলো আছে। একদম নিচের স্তরটা হচ্ছে ওয়ার্ড, তারপরে ইউনিয়ন, তারপরে হচ্ছে উপজেলা। প্ল্যানিংটা শুরু হবে গ্রাম থেকে, যেহেতু ওদের পঞ্চায়েতটা হচ্ছে গ্রাম ভিত্তিক। আমরা বলতে পারি যে আমরা ওয়ার্ড থেকে শুরু করতে পারি। প্রত্যেক ওয়ার্ডে বা ওখানে যেটা হয়, প্রত্যেক গ্রামে ফিনান্সিয়ালি বছরের 2টো মিটিং হয়, সেটাতে ওপেন মিটিং, সব গ্রামবাসী মিলে। তা আমরা এখানে বলবো যে বছরে 2টো মিটিং হবে ওয়ার্ডের সব অধিবাসীদের মিলিয়ে। সেই মিটিংয়ে প্রথম মিটিংটাতে তারা বলবে যে আমি আমার ওয়ার্ডে এই জিনিস দেখতে চাই এই বছর নির্মিত হতে। কেউ বলবে হাসপাতাল, কেউ বলবে একটা স্কুল, কেউ বলবে ওই রাস্তাটা, কেউ বলবে ইরিগেশনের এই খালটা, ইত্যাদি ইত্যাদি। ছোট 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 মাইক্রো প্রজেক্টস ওয়ার্ডের মধ্যে তারা বলবে। আর সেগুলো সবগুলো ওয়ার্ডে এরকম হয়ে গেলে পরে সেই মাইক্রো প্রজেক্টসগুলো যাবে ইউনিয়ন কাউন্সিলের কাছে। ইউনিয়ন কাউন্সিলে ওয়ার্ডের মেম্বাররা কিন্তু আছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে।
তারা বসে ওখানে একটা প্রায়োরিটির বেসিসে একটা র্যাঙ্কিং করবে যে এই কয়টা প্রজেক্ট এই বছরের জন্য করা সম্ভব এবং করলে ভালো হয়, মানুষ এগুলো চাচ্ছে। ইউনিয়নের এই প্রজেক্টগুলো যাবে উপজেলার কাছে, উপজেলা আবার একটা র্যাঙ্কিং করবে, করবে 4500 ইউনিয়ন থেকে উপরে উঠে উপজেলায় আসবে, উপজেলা থেকে জেলায় আসবে, জেলা থেকে বিভাগে আসবে, বিভাগ থেকে কেন্দ্রে আসবে। তো কেন্দ্র এগুলো হিসাবপত্র করে যদি বাজেটটা বানায় তাহলে কিন্তু এটা ট্রু বিকেন্দ্রীয়ায়িত বাজেট হবে। কিন্তু সরকারের আন্তরিক ইচ্ছা থাকার পরও জেলা বাজেট কার্যকর হয়নি। তাই বাজেটকে গণমুখী এবং একে সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই গণতান্ত্রিক বাজেট আন্দোলনের ধারণা। গণতন্ত্র মানে শুধু নির্বাচন না, গণতন্ত্র কিন্তু একটা প্রক্রিয়া, একটা জীবন চলার একটা পুরো সম্পূর্ণ একটা বিষয়। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে গণতান্ত্রিক বাজেট হলো একটি উপায় যেখানে জনগণ অংশগ্রহণ করতে পারবে, তাদের চিন্তাভাবনার প্রতিফলন হবে। কেন আমরা যদি সরকারের রূপরেখা দেখি বা একটা ফ্রেমওয়ার্ক বা একটা রেফারেন্স পয়েন্ট দেখি, বাজেট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রেফারেন্স পয়েন্ট, তাই না? এটা দিয়ে বোঝা যায় প্রতি বছরে কোন খাতে কীভাবে উন্নয়ন হবে, কি খরচ হবে, এই জায়গা থেকে। সেটা যদি জনগণের জন্য হয়, দেশের জন্য হয়, তাহলে তাদের অংশগ্রহণটা কোথায়? সেই জন্য আমরা মনে করি যে বাজেটের বিষয়গুলো গণতান্ত্রিকভাবে তৈরি করা, আলোচনা করা, চিন্তা ভাবনাটা নিয়ে আসা এবং এখানে তার প্রতিফলনটা দেখা। গণতান্ত্রিক বাজেটের মূল চেতনা জাতীয় বাজেট প্রণয়নে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা, কৌশল হিসেবে জেলা ভিত্তিক বাজেট প্রাথমিক পর্যায়ে এবং পর্যায়ক্রমে আইন নির্ধারিত অন্যান্য স্থানীয় সরকার পর্যায়ে বাজেট প্রণয়ন করা, সেক্টর ভিত্তিক পদ্ধতি বা বাজেট বরাদ্দ পরিহার করা, বরং জেলা বা আঞ্চলিক বাজেট কাঠামোতে সেক্টর ভিত্তিক বাজেট বরাদ্দ রাখা, জাতীয় বাজেট ও আঞ্চলিক বাজেটের খাত বিভাগসমূহ আলাদা করা, আঞ্চলিক পর্যায়ে বিকেন্দ্রীকরণের জন্য সম্ভাব্য খাতসমূহ নির্দিষ্ট করা, যেমন শিক্ষা, স্বাস্থ্য, নারী, শিশু, কৃষি সম্প্রসারণ, শিল্প, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি। জাতীয় বাজেট ও আঞ্চলিক বাজেটের পরিপূরক খাতগুলো এক্ষেত্রে চিহ্নিত করা, আঞ্চলিক বৈশিষ্ট্য ও চাহিদার ভিত্তিতে সম্পদ ও বিনিয়োগ বৃদ্ধি করা, কর ন্যায় বিচারের ভিত্তিতে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে বাজেট বরাদ্দ করা, সুষম জাতীয় উন্নয়ন নিশ্চিত করার জন্য অধিকতর দারিদ্র্যপ্রবণ অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া, আঞ্চলিক ও জাতিগত বৈষম্য বিবেচনা করা, সাংসদদের কার্যকরী অংশগ্রহণ নিশ্চিত করা, জাতীয় সংসদ, জেলা, অঞ্চল ভিত্তিতে বিস্তারিত আর্থিক বিবরণী প্রকাশ করা, প্রতিবেশ পরিবেশ বিবেচনায় বাজেটকে বিবেচনা ও অন্যান্য ক্রাইটেরিয়া সূচক নির্দিষ্ট করা, আঞ্চলিক বাজেটের জন্য শুধু লজিস্টিক্স নয়, সেবার মান উন্নয়ন করার জন্য কর্মসূচি নেওয়া, ব্যবস্থাপনা ও কার্যকরী জনবলকে অন্যতম বিবেচনা হিসেবে নেওয়া, বাজেটে অধিকারভোগী বা উপকারভোগীর মতামতের প্রতিফলন করা, বাজেট প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করার জন্য কার্যকরী ইলেকট্রনিক সরকার ব্যবস্থা ই-গভর্নেন্স চালু করা। এই উদ্যোগের মাধ্যমে তৃণমূলের প্রান্তিক মানুষের বাজেট ভাবনাকে সামনে তুলে আনার চেষ্টা করেছে। জন আকাঙ্ক্ষা ও দাবি সরকারের কাছে পৌঁছাতে হলে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নকারীকে জনগণের কাছাকাছি থাকতে হবে, অর্থাৎ বাজেট প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ ও গণতান্ত্রিকরণ করতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে নাগরিক সংগঠনগুলো ধারণা নির্মাণের চেষ্টা করে যাচ্ছে। গণতান্ত্রিক বাজেট আন্দোলন নাগরিক সংগঠনগুলোর এরকম একটি ঐক্যবদ্ধ উদ্যোগ। সেই উদ্যোগেরই অংশ হিসাবে 7টি বিভাগে এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে 1 মাসের উপরে সময়ে মোট 8টি নাগরিক সংলাপ আয়োজিত হয়েছে। সেখানে বেশ কিছু সুপারিশ গৃহীত হয়েছে এবং সেই সুপারিশগুলোকে জাতীয়ভাবে তুলে ধরার লক্ষ্যে আজকে ঢাকায় জাতীয় কনভেনশন। বাজেটটি যেখান থেকে খসড়া হিসাবে মহান জাতীয় সংসদে উপস্থাপিত হয়, বাজেটটি কারা প্রণয়ন করেন, স্টেক হোল্ডারদের সেখানে কোনো অংশগ্রহণ আছে কিনা, থিওরি অত্যন্ত সুন্দর, শুনতে সুমধুর, বলতে সুমধুর এবং প্রচারেও সুমধুর, বাস্তবতা অত্যন্ত কঠিন। গণতন্ত্র হচ্ছে জনগণের নিজের জীবনের উপর নিজের গণতান্ত্রিক অধিকার। রাজনৈতিক
অর্থনৈতিক সাংস্কৃতিক জীবনের উপরে জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়, সেটা হচ্ছে সত্যিকারের গণতন্ত্র। গণতন্ত্র শুধুই সংসদে সীমাবদ্ধ কোনো ব্যাপার নয়, গণতন্ত্র শুধুই গণভবন অন্যান্য ভবনে সীমিত একটা রাজনৈতিক ব্যবস্থা নয়। আমরা যদি গণতন্ত্রকে সেভাবে দেখি, তাহলে বাজেটকে কি করে আরো বেশি গণতান্ত্রিক করে তোলা যায় সেভাবে আলোচনা অসম্ভব রকমের প্রাসঙ্গিক, অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ। আজকে আমরা যারা উন্নয়ন নিয়ে ভাবছি, আজকে আমরা যারা বাংলাদেশের অর্থনৈতিক বিকাশ নিয়ে, বাংলাদেশের রাজনৈতিক বিকাশ নিয়ে ভাবছি, এই গণতন্ত্রের প্রশ্নটি আমাদের একেবারে সামনে চলে এসছে। এটাকে এড়াবার কোনো উপায় আমাদের নেই। আপনি বাজেটকে কিভাবে প্রণয়ন করবেন? কারণ যারা বাজেট প্রণয়ন করবে সেটা তো একটি সরকার। এই সরকার তো একটা ম্যানিফেস্টো জনগণের সামনে পেশ করে রায় নিয়ে সরকার এসেছে, তার একটা কমিটমেন্ট পিপল আছে, জনগণের প্রতি তার একটা দায়িত্ববোধ আছে। সে দায়িত্ববোধ সামনে রেখে সে যখন বাজেট প্রণয়ন করবে তখন সেটা তো আপনার পক্ষে বা আপনার মতের সাথে কিংবা আপনার পরিস্থিতি পরিবেশের সাথে সমন্বিত নাও হতে পারে। যে সরকারের আমি প্রতিনিধিত্ব করছি, ভোটের আগে আমরা বলেছিলাম যে এই দেশে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আপনাকে ভাত দেব, কাপড় দেব এবং ঘুম দেব। ভাতের অধিকার, কাপড়ের অধিকার এবং রাতের ঘুমের অধিকারের জন্য মানুষ আমাকে ভোট দিয়েছিল। আজকে বাজেট প্রণয়ন করতে গিয়ে আমি যদি আরো অধিকতর কিছু চিন্তা করতে চাই, আরো অধিকতর গণতান্ত্রিক করতে চাই, আরো অধিকতর উন্নয়ন বা সুন্দর ভবিষ্যতের কথা বলতে চাই, তাহলে আমি আমার কমিটমেন্ট থেকে কত পিছপা হয়ে আসতে পারবো। সব দাবি দেওয়া স্থানীয় সরকারের হোক, কেন্দ্রীয় সরকারের হোক, আমলাতন্ত্রের হোক, হয়তো দেওয়া সম্ভব নাও হতে পারে। তাই বলে দেশের স্বার্থের বিরুদ্ধে, জনগণের অধিকতর তাদের স্বাভাবিকতার বিরুদ্ধে কোনো বাজেট প্রণয়ন করা কোন সরকারের পক্ষেই বিজয় অপরাধ। এই উদ্যোগে উন্নয়ন বঞ্চিত, দরিদ্রপীড়িত, বিশেষ করে হাওর চরাঞ্চলের মানুষ, পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর কথা উঠে এসেছে। বাজেট প্রক্রিয়ায় এদেশের অংশগ্রহণ এবং মতামত ছাড়া সত্যিকার জনবান্ধব বাজেট অসম্ভব। আমলাতান্ত্রিক জটিলতায় আমরা যেটা ভুগছি, সেখান থেকে আমাদের ওভারকাম হওয়া দরকার, এটা সত্য। তবে এটাও সত্য, গণতান্ত্রিক প্রসেসে আজকে আমাদের 2 যুগের ভেতরে এই 40 বছরের মধ্যে আমরা সেই পর্যায়ে এখনো উপনীত হতে পারিনি। তবে আমরা